পরন্ত বস্তুর ক্ষেত্রে কথাটা বুঝো, পরন্ত বস্তুর ক্ষেত্রে কথাটা একটু শুনো, কোথায় বিভব শক্তি গতিশক্তির অর্ধেক হবে? এই ধরনের ম্যাথগুলো দিলে কি তোমরা পারবে? পরন্ত বস্তুর ক্ষেত্রে কোথায় এগুলো মোট শক্তির মতো আর কি, কেমন? তাহলে সেক্ষেত্রে আমরা কি লিখতাম? বিভব শক্তি ইপি সমান হাফ অফ ইকে, কেমন? ওরকম করে আমরা করতাম। এগুলো করাচ্ছি না আমরা, শুধু কর্মদক্ষতার কিছু ম্যাথ নাকি ওই করাতে হবে, আমাদের ছোট বোন বললো, সেগুলো সেগুলো আমরা করাচ্ছি। কর্মদক্ষতা দেখো, একটু এদিকে তাকাই। দেখো, 100 মিটার কুয়া থেকে একটি পাম্পের সাহায্যে প্রতি মিনিটে 1500 লিটার পানি উত্তোলন করা হয়। তাহলে এখানে এইচ হচ্ছে কত? 100 মিটার, এত লিটার পানি, তাহলে এম হচ্ছে 1500 লিটার পানি উত্তোলন করা হয়। পাম্পের করম দক্ষতা হচ্ছে কত? এটা ইজ ইকুয়াল টু, অনেকে এটাকে ইটা বলে, অনেকে এন বলে, 70%। ক্ষমতা পি ইজ ইকুয়াল টু হোয়াট? বলতো এখানে কোন ক্ষমতার কথা বলছে? প্রদত্ত ক্ষমতা নাকি লভ্য ক্ষমতা? বলো এখানে প্রদত্ত ক্ষমতা নাকি লভ্য ক্ষমতা? খাতায় লিখো। প্রশ্নে এমএইচ দেওয়া থাকলে, প্রশ্নে এমএইচ দেওয়া থাকলে ক্ষমতা নির্ণয় করতে বললে, সুন্দর করে নোট খাতায় তুলে নিবা পরে। দেখছো, প্রশ্নে এমএইচ দেওয়া থাকলে ক্ষমতা নির্ণয় করতে বললে তা প্রদত্ত ক্ষমতা, তা প্রদত্ত ক্ষমতা। এর কারণটা কি কেউ বলতে পারবা? ক্ষমতা নির্ণয় করতে বলছে মানে এখানে প্রদত্ত ক্ষমতা নির্ণয় করতে বলছে, কিন্তু কারণটা কি কেউ বলতে পারবা? কেন এটা প্রদত্ত ক্ষমতা নির্ণয়? তুমি কিভাবে করে বুঝবে? তুমি কিভাবে করে বুঝবে যে এটা প্রদত্ত? তুমি এখানে বুঝতে পারবে। কারণ লভ্য ক্ষমতা তো আমরা জানি mgh বাই টি, তো এখানে তো mh দেওয়া আছে, তো mh দিয়ে যেটা হবে সেটা হচ্ছে লভ্য ক্ষমতা। তোমাদের বুঝতে পারছি? এবার প্রতি মিনিটে, কত মিনিটে বলছে? প্রতি মিনিটে, তাহলে এখানে একটা জিনিস মিসিং ছিল, সেটা হচ্ছে কি টি। টি সমান 1 মিনিট বা 60 সেকেন্ড। বলো তোমাদের কি আর ভুল হবে? এখানে ক্ষমতা নির্ণয় করতে বলছে, কি নির্ণয় করতে বলছে? যদি এরকম না থাকতো, শুধুমাত্র mgh দেওয়া থাকতো, কর্মদক্ষতা দেওয়া নেই, তাহলে সেটা হচ্ছে লভ্য ক্ষমতা। তাহলে সেটা কি? লভ্য ক্ষমতা। মনে থাকবে? কর্মদক্ষতা দেওয়া নেই মনে করো, কর্মদক্ষতা দেওয়া না থাকলে যদি ক্ষমতা নির্ণয় করতে বলতো সেটা হবে কি? লভ্য ক্ষমতা। বিশেষ করে গ নাম্বার প্রশ্নে এটা দেয়, আর ঘ নাম্বার প্রশ্নে এটা দেয়। তোমাদের মাথায় গেছে কোনটা কিসের কথা বলছে? তা আমরা ছোটবেলা থেকেই শিখে আসছি কর্মদক্ষতা এটা ইজ ইকুয়াল টু কি? লভ্য ক্ষমতা বাই কি? প্রদত্ত ক্ষমতা ইন্টু 100%। আচ্ছা, তো লভ্য ক্ষমতা মানে কি? mgh বাই টি। প্রদত্ত ক্ষমতা আমরা নির্ণয় করব, এটার মান আমাকে 70% দেওয়া আছে, ইন্টু 100%। এম 1500 লিটার, জি 9.8, এইচ হচ্ছে 100 মিটার, সময় হচ্ছে 60, 70-এর নিচে এখানে কানা ধরে 100-কে নিয়ে আসি, এখানে পি। বলো এখান থেকে পি এর মান নিচে নিচে বের করে ফেলতে পারবা না? বেশি কঠিন ছিল? পারবো সবাই? সত্যি সত্যি? আচ্ছা, যাচ্ছি তাহলে পরের অঙ্কে। পরের অঙ্কে যাবো? বুঝে গেছে করম দক্ষতা? এবার 10 কিলোওয়াট এবং 8 কিলোওয়াট ক্ষমতার দুইটি তড়িৎ মোটর। এখানে যে ক্ষমতাগুলো দেওয়া আছে বলতো এগুলো কি ধরনের ক্ষমতা?
সবাই বলে নাই। কি ধরনের ক্ষমতা এগুলো? প্রদত্ত ক্ষমতা। কেমন বুঝবো প্রদত্ত ক্ষমতা? এই ক্ষমতার দুইটি তড়িৎ মোটর, অর্থাৎ এই মোটরগুলোতে এত ক্ষমতা দেওয়া হচ্ছে। এই মোটরগুলোতে বড় বড় করে একটা দেওয়া হচ্ছে 10 কিলোওয়াট, একটা দেওয়া হচ্ছে কত 8 কিলোওয়াট। মোটর 20 মিটার উঁচু বাড়ির ছাদে যথাক্রমে 400 কেজি রড, এ তুলে 400 কেজি রড আর এ তুলে 1000 লিটার পানি 30 সেকেন্ডে তুলতে পারে। মোটর দুটির মধ্যে কোনটির কর্ম দক্ষতা বেশি? একদম ইজি না? আর করবা? ঠিক আছে। কর্ম দক্ষতা এটা সমান কি? mgh বাই টি বাই 10 কিলোওয়াট, ওখানে কি mgh বাই টি বাই 8 কিলোওয়াট। 8 কিলোওয়াটকে আমরা কিসে কনভার্ট করব? ওয়াটে। 8 গুণ 1000। নিচে নিচে করে ফেলতে পারবো না? বলো কিনা, এখন পারবে কিনা? আর করাবো কর্ম দক্ষতার অঙ্ক? সবগুলো কর্মদক্ষতা কর্মদক্ষতা। স্প্রিং এর গুলো তো মনে হয় তোমরা পারবে না? দেখো, মানে একই বছর এটা অনেকবার আসছে, অর্থাৎ এগুলো গরিব জিনিস, কিন্তু 21 সাল মানে কি শর্ট সিলেবাস। শর্ট সিলেবাসে গরিব জিনিসগুলো কি বড়লোকস হয়ে গেছিল তখন, বুঝো না? মানে একটা চাপড়া থেকে 2টা 3টা কোশ্চেন করতে ছিল, এখানে জায়গা নেই তো, ওটাতে বসতে হবে। হ্যাঁ, তো এই গরিব গরিব জিনিসগুলো কি বড়লোক হয়ে গেছে। একটু করে দেখো, একটু করে দেখলে হবে। শামীম 10 কেজি ভরের একটি বস্তুকে 20 মিটার উচ্চতায় নিক্ষেপ করার জন্য একটি স্প্রিং সংগ্রহ করে। 10 কেজি ভরের একটি বস্তুকে 20 মিটার উচ্চতায় নিক্ষেপ করার জন্য একটি স্প্রিং সংগ্রহ করে। আচ্ছা, স্প্রিংটির উপর 800 জুল কাজ করায় তা 8 সেন্টিমিটার সংকুচিত হয়। স্প্রিংটার উপর 800 জুল কাজ করছে, তাই সেটা সংকোচন ঘটছে না? কত? 8 সেন্টিমিটার। কথাটা আবার ভালো করে বুঝো, সে 10 কেজি ভরকে হাতে নিক্ষেপ করবে না, কি দিয়ে নিক্ষেপ করবে? স্প্রিং দিয়ে। হ্যাঁ, 20 মিটার উচ্চতায় নিক্ষেপ করার জন্য সেটা কি নিচ্ছে? স্প্রিং নিচ্ছে। কিন্তু আচ্ছা, তাহলে 800 জুল কাজ করার, স্প্রিংটির উপর 800 জুল কাজ করায় তা কতটুকু সংকুচিত হলো? 8 সেন্টিমিটার। কিন্তু স্প্রিংটি বস্তুটিকে ওই উচ্চতায় নিতে পারলো না, মিশন ফেল। শামীম তখন স্প্রিংটিকে আরো সংকুচিত করলো। প্রথমে কতটুকু সংকুচিত করছিল? 8 সেন্টিমিটার। পরে সেটাকে আরো সংকুচিত করলো যেন বস্তুটিকে ওই উচ্চতায় নিক্ষেপ করতে পারে। স্প্রিংটিকে কতটুকু, মানে 8 সেন্টিমিটার জায়গায় কতটুকু সংকুচিত করলে শামীম বস্তুটিকে 20 মিটার উচ্চতায় নিক্ষেপ করতে পারবে? এটাই হচ্ছে প্রশ্ন। ঠিক আছে, তো আমরা জানি স্প্রিং এর সূত্রটা কি, দেখি বলতো। হাফ কে এক্স স্কোয়ার। এখানে কে মানে কি? স্প্রিং ধ্রুবক, ভেরি গুড। এক্স মানে কি? সংকোচন বা প্রসারণ। বস্তুর উপর একটা কাজ করতে হবে, বস্তুটির কাজ কি? বামে ডানে মানে অনুভূমিক ভাবে নাকি উলম্ব ভাবে? উপর নিচ হলে আমরা এ না বলে কি বলি? জি। এক্স না বলে আমরা বলি কি? এইচ। তাই এম জি এইচ, এতটুকু কাজ করতে হবে। এটা তোমরা ইজিলি বের করে ফেলতে পারবো। উপর নিচে হলে এম জি এইচ, বামে ডানে হলে এম বি এস কাজ করবো, বা এম এ এস দিয়ে কাজ করবো। কেমন? বামে ডানে হলে আমরা কি দিয়ে কাজ করবো? এম এ এস, আর উপর নিচে হলে এম জি এইচ। এটা আমি কখনো করিনি, এই প্রথম তোমাদেরকে করাচ্ছি। স্প্রিং ধ্রুবক কে হলে আমরা জানি ই কে ইজ ইকুয়াল টু বা ডব্লিউ ইজ ইকুয়াল টু কি? হাফ কে এক্স স্কোয়ার। হ্যাঁ, তো এখান থেকে আমরা কেটা বের করি না, স্প্রিং ধ্রুবকটা আমরা কি বের করি না, কারণ আমাকে কাজের মান কিন্তু দেওয়া আছে, তাই না? কত? না, কাজের মান কি দেওয়া ছিল আমাদেরকে? ইয়েস ইয়েস, দেওয়া ছিল। 800 জুল কাজ করলে সে 8 সেন্টিমিটার সংকুচিত হয়। শোনো, সব স্প্রিং ধ্রুবকের মান কি সেম? এক এক স্প্রিং ধ্রুবকের মান এক এক রকম হয়। তো এটা থেকে এই লাইনটা দেওয়া আছে মানে কি, তোমাকে এখান থেকে কি বের করে নিতে হবে? স্প্রিং ধ্রুবকটা বের করে নিতে হবে। মানে কি বোঝা যাচ্ছে? এগুলো মনে হয় লিখতে হবে না, এগুলো তোমার মাথায় নাও, এমনি শুধু কোন বোর্ড গুলো করাচ্ছি করে দেখে নাও, তাহলে তোমার বাসায় একটু করে দেখে নেবে। তাহলে এখানে ডব্লিউ আছে, এক্স আছে, কি নাই? কে। তাহলে এই লাইনের কাজ হচ্ছে আমাদের কিটা বের করে নেওয়া, কে এর মানটা বের করে নেওয়া। বলো একটু করে কি বুঝে গেছে? তাহলে আবার বলছি, ডব্লিউ মানে হচ্ছে কি, এই ডব্লিউটা মানে কি? বস্তুটাকে ওই উচ্চতায় উঠাতে কতটুকু কাজ করতে হয়। আর এই ডব্লিউ মানে কি?
স্প্রিং ধ্রুবকের জন্য, এটা কাজের পরিমাণ, স্প্রিং ধ্রুবক আর এক্স, এখান থেকে যে কোনো প্রকার আমি কেটা কি বের করলাম, তাই স্প্রিং ধ্রুবক চলে আসছে। এখন স্প্রিং তো আসলে 8 সেন্টিমিটার সংকুচিত হয় নাই, কতটুকু সংকুচিত করলে সেটা উপরে উঠবে। ধরি এক্স 1 মিটার হলে এটি বস্তুটিকে কাঙ্ক্ষিত উচ্চতা মানে বিপরীত উচ্চতা নিক্ষেপ করতে পারবে। তো ডব্লিউ সমান হাফ কে এক্স স্কোয়ার, এক্স এর জায়গায় কি এক্স ওয়ান স্কোয়ার 2w1 বাই কে, এক্স ওয়ান মানটা চলে আসছে। W1, এই W1টা কোথেকে আসছে বলতো? এই W1টা কি, বস্তুটাকে 20 মিটার উচ্চতায় উঠাতে একটা কাজ করতে হচ্ছিল না, F = mgh, ওই কাজটা। আর কোন স্প্রিংটা? ওই স্প্রিংটাও চেঞ্জ করছি না, স্প্রিং শুধু কি চেঞ্জ করছি আমরা, সংকোচনটা চেঞ্জ করতেছি। তাহলে আরেকবার আমি একটু করে বলে দিই, মনোযোগ দিয়ে দেখো। প্রথমে তাহলে জানতে হবে কি, বস্তুটাকে 10 কেজি ভরের বস্তুটাকে 20 মিটার উচ্চতায় উঠাতে কতটুকু কাজ করতে হবে। EP = mgh বা W = mgh দিয়ে আমরা করে ফেললাম। আমাকে স্প্রিং এর যে তথ্যটা দেওয়া আছে সেখান থেকে আমরা কি বের করে নিব, স্প্রিং ধ্রুবকটা বের করে নিব, সেই ধ্রুবককে কাজে লাগিয়ে এবং ওই পরিমাণ কাজ করার জন্য কতটুকু সংকোচন সেটা আমরা কি দিয়ে করব, W = হাফ কে এক্স স্কয়ার দিয়ে কে আছে W আছে, আমরা কি এক্সটা বের করে নিব। পারবো কিনা সবাই বুঝতে পারছি? তো এটাই ছিল স্প্রিং ধ্রুবক। তো এবার আমরা আশা করি যেতে পারি আমাদের আজকের মেইন চ্যাপ্টার হ্যাঁ চ্যাপ্টার 6 এ যাব, দেখছি একটু পরে চ্যাপ্টার 6। হ্যাঁ সেম, সব সেম। কোন স্কুল? ও তো কথাটা বল, হ্যাঁ চ্যাপ্টার 6, এই চ্যাপ্টার 6 এ তোমাদের কি কি জানতে হবে, তাপমাত্রা, তারপর তাপমাত্রার 3টা স্কেল আছে, এগুলো আমরা রিভিউ যেহেতু সুন্দর করে রিভিউ করি, এটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার। সূত্রটা কি, মানে CF কে সম্পর্ক C/100, F - 32 বাই পার্থক্য 180, K - 233.100, সবাইকে 20 দিয়ে কাটাকাটি করলে কি হয় 5, 9, 5। এটাই হচ্ছে CFK এর সম্পর্ক, ঠিক আছে? এটাই কি CFK এর সম্পর্ক। তো আমাকে যদি একটা দেওয়া থাকে আমরা চাইলে কি আরেকটা নিচে নিচে বের করে ফেলতে পারবো। ওকে, বুঝা যাচ্ছে? ওকে, impossible। হেই, তো এগুলো আমরা জানবো। আচ্ছা ঠিক আছে, এগুলো আমরা পড়াচ্ছি না, পানি তো দেবো তাপমাত্রা, মানে এমসিকিউর জন্য যা লাগবে তোমরা এগুলো জেনে নিবা। আচ্ছা একটু করে বলে রাখি, বলতে ভালো লাগে। তাপমাত্রিক ধর্ম, তাপমাত্রিক ধর্ম তো মনে হয় জানো, পদার্থের তাপমাত্রার পরিবর্তনের মাধ্যমে যে তাদের ধর্মের পরিবর্তন হয়, তাদের তাপমাত্রিক ধর্ম। কে কে প্রদর্শন করে? রোদ, চাপ আর হচ্ছে কি কিরে, তিনটা তিনটা ছিল তো, আয়তন। এটা কই? সেটা কই? 3 ধরনের আছে, চাপ, রোদ, আয়তন। কেমন? এরা তাপমাত্রিক ধর্ম প্রদর্শন করে, ঠিক আছে? চাপ, রোদ, আরটা কি, মনোযোগ দিয়ে ক্লাস করতে হবে, কেমন? আচ্ছা, এবার আমরা গুটি গুটি পায়ে চলে আসছি প্রসারণে, যেটা আমাদের জন্য বেশি দরকার। 3 ধরনের প্রসারণ আছে, বলতো কি কি? এই তো আবার ভুলটা করে ফেলছি বলার পর, কঠিন পদার্থের প্রসারণ, তরল পদার্থের প্রসারণ, বায়বীয় পদার্থের প্রসারণ। আমি জানতাম তোমরা এটাই দিয়ে শুরু করবে, ম্যাক্সিমাম এটা দিয়ে শুরু করছো। দু একজন বলছে যে না স্যার, না স্যার, না স্যার, ওটা হবে। ওকে, কঠিন পদার্থের প্রসারণ আমার 3 প্রকার। দৈর্ঘ্য দিকে প্রসারণ, দৈর্ঘ্য প্রস্থ দিকে প্রসারণ, যেটাকে বলি ক্ষেত্রফল প্রসারণ, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার দিকে প্রসারণ, যেটাকে আমরা বলি আয়তন প্রসারণ। আবার বলছি 3 ধরনের প্রসারণ হয়, দৈর্ঘ্যের দিকে, দৈর্ঘ্য প্রস্থের দিকে, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার দিকে, যেটাকে আমরা বলি কি দৈর্ঘ্য প্রসারণ, ক্ষেত্রফল প্রসারণ, আয়তন প্রসারণ। এখন একটা নির্দিষ্ট উপাদানের তৈরি বস্তু
একটা নির্দিষ্ট তাপমাত্রায় একটা নির্দিষ্ট পরিমাণ দৈর্ঘ্য বা ক্ষেত্রফল বা আয়তন বৃদ্ধি পায়। কথাটা বুঝো। মনে করো তামাকে তুমি যদি তামাকে না তামাকে মানে কপার কে একটা নির্দিষ্ট পরিমাণ তাপ দিলে তার দৈর্ঘ্য নির্দিষ্ট পরিমাণ বাড়ে। ওই নির্দিষ্ট পরিমাণ বাড়াটাকে বলে দৈর্ঘ্য প্রসারণ সহগ, আর ক্ষেত্রফল বাড়াকে বলে ক্ষেত্রফল প্রসারণ সহগ, আর ওটাকে বলে আয়তন প্রসারণ সহগ, যেটাকে আমরা আদর করে বলি আলফা, বেটা, গামা। আমি কি বুঝতে পারছি? এই তিনজনের একটা শত্রু আছে, সেটা কি? ডেল এল মানে ডেল ডিভাইডেড বাই L1 ডেল থিটা। এই ধরনের এটা আমি লিখছিলাম এই এটা কি আসছে? ইউ গো। সূত্রটা কি দেখো, সব একটু মনোযোগ দিয়ে দেখি। আলফা ইজ ইকুয়াল টু ডেল এল বাই L1 ডেল থিটা, বেটা ইজ ইকুয়াল টু ডেল এ বাই A1 ডেল থিটা, গামা ইজ ইকুয়াল টু ডেল বি বাই V1 ডেল থিটা। এখানে ডেল এল কেন দিলাম? কারণ হচ্ছে L1 মাইনাস L2 হতে পারে, অথবা L2 মাইনাস L1 ও হতে পারে। তাই আমি ঝামেলায় না গিয়ে, কোনো কন্ট্রোভার্সিতে না গিয়ে কি করলাম, ডেল দিয়ে কাজ চালাই দিলাম। তাহলে একটু করে বলি তো, আলফা সমান কি? সব একসাথে বলি, ডেল এল বাই L1 ডেল থিটা। বেটা সমান কি? ডেল এ বাই A1 ডেল থিটা। গামা সমান কি? ডেল ভি বাই V1 ডেল থিটা। বুঝ গেছে কিনা? নাচো। এখন ওই আলফা বিটা গামার একটা সম্পর্ক আছে, 1 2 3 বসা দিলে কাজ শেষ। ঠিক আছে? আলফা বেটা গামা, হ্যাঁ 1 2 3 এটা দিয়ে কাজ চালাতে পারবে, মুখস্থ করতে হবে না। আর সবার প্রসারণ সহগের মানে সকল প্রসারণ সহগের একক হচ্ছে কি? সি ইনভার্স 1, কে ইনভার্স 1 বা এফ ইনভার্স 1। আমরা শুধু সেটাকে সি ইনভার্স 1 দিয়ে করি আর কি। আচ্ছা, তাহলে এটা ছিল কঠিন পদার্থের প্রসারণ। আমরা অঙ্কে যাবো, অঙ্ক নিয়ে টেনশন করতে হবে না। তরল পদার্থের প্রসারণ করা যাবে, সি ইনভার্স 1 বা কে ইনভার্স 1 বা এফ ইনভার্স 1 করা যাবে। হ্যাঁ, কেলভিনটা মেইন। সেলসিয়াস আমরা কেলভিনে নিয়ে যাই, কারণ কেলভিনে করতে আমাদের জন্য কি যোগ বিয়োগ গুণ করতে ইজি হয়। ঠিক আছে? হ্যাঁ ভাই, এরা আমার, আমরা তরল পদার্থের প্রসারণে যাচ্ছি। এটা তোমাদের মানে গ নম্বর প্রশ্নে আসে আর কি, প্রায় সময়, বা খ নম্বর প্রশ্ন আসে। কিভাবে করে মানে এটাতে কি হয়, আমরা যখন একটা পাত্রে তাপ দিই, পানি সহ পাত্রে যখন তাপ দিই, তাপটা প্রথমে কে গ্রহণ করে? পাত্র। তাহলে ফার্স্টে প্রসারণ কার হবে? পাত্রের। পাত্রে যদি প্রসারণ হয়, পানিতে ফার্স্টে তাপ পায় না, তাপ ফার্স্টে কে পায়? পাত্র পায়। আমরা জানি তাপ পেলেই পদার্থের কি ঘটে? প্রসারণ ঘটে। তাহলে এখানে কার প্রসারণ ঘটবে ফার্স্টে, পাত্রের নাকি পানির? তাহলে পাত্রের প্রসারণ করছে। পানি তাইলে আগে যে জায়গায় ছিল সে জায়গা থেকে কিছুটা কি নিচে নেমে যাবে না? যেহেতু পাত্রটা বড় হয়ে গেছে, পানিটা এ থেকে বিতে নেমে গেছে। এবার পাত্র তার পরিমাণ মতো তাপ গ্রহণ করে ফেলেছে। এরপরে সেই তাপটা কোথায় দিবে? দাঁড়াও, এরপর সেই তাপটা কোথায় দিবে? পানির মধ্যে দিয়ে দিবে। আমাদের কার প্রসারণ ঘটবে? পানির প্রসারণ। পানি কি করবে? ওই বিতে চলে আসছিল না, বি থেকে এতে উঠবে, এ থেকে আরো প্রসারিত হয়ে কোথায় চলে আসবে? সি এর কাছে। তাহলে এখানে বলতো মূলত প্রকৃত প্রসারণ কি? পানির প্রকৃত প্রসারণ কি? পানির প্রসারণ মূলত শুরু হয়েছে কোত্থেকে? এ থেকে নাকি বি থেকে? বি থেকে। এইটা তো পানির প্রসারণ ছিল না, এতে ছিল কি? পাত্রের প্রসারণ। ঠিক আছে? আর আমরা আপেক্ষিক দৃষ্টিতে যেটা দেখি, আমি পানি নিয়েছিলাম এই পর্যন্ত, পানি চলে আসছে কি? সি পর্যন্ত। তাই এটাকে বলে আপাত প্রসারণ, এ সি। আমরা তো পানি নিয়েছিলাম এই পর্যন্ত, পানি কোথায় চলে আসছে? সি তে। এটা হচ্ছে আমাদের দৃষ্টিতে আমরা দেখি আপাত প্রসারণ বলে। এটাকে কি প্রসারণ বলে? আপাত প্রসারণ। আর পাত্রের প্রসারণের কারণে পানি কোথায় নেমে গেছে? নিচে, যেটা হচ্ছে কি? এ বি। তাহলে প্রকৃত প্রসারণ বিসি ইজ ইকুয়াল টু এ বি প্লাস এসি। নিজের মনের মাধুরী কাটিনা কাপড় চোপড় মিশিয়ে লিখে ফেলতে পারবে না? পারবো সবাই? তাহলে বিসি মানে কি? প্রকৃত প্রসারণ। কার? পানির। সিটিং ডাউন। প্রকৃত প্রসারণ, পানির প্রকৃত প্রসারণ সমান পাত্রের, বুঝতেছে একটু করে, পাত্রের প্রসারণ প্লাস কিসের প্রসারণ?
আপাত প্রসারণ। বলো একসাথে, পানির প্রকৃত প্রসারণ সমান কি হবে দেখি বলতো, পাত্রের প্রসারণ প্লাস আপাত প্রসারণ। বুঝ গেছে কি গেছে না, সবাই বুঝতে পেরেছো? সত্যি সত্যি নাচুন। এরপরে গ্যাসের প্রসারণ দেয় না সহজে, কঠিনে তো দিয়ে দিতে পারে। পিবি ইজ ইকুয়াল টু এনআরটি। এটা এখানের জন্য ততটা তোমরা ইম্পর্টেন্ট না ভাবলেও ইন্টার লাইফের জন্য এটা উম্মারাম্মা ইম্পর্টেন্ট, মানে অনেক বেশি ইম্পর্টেন্ট। বলো পিবি ইজ ইকুয়াল টু, বলো কি হবে বলো তো, পিবি ইজ ইকুয়াল টু এনআরটি। পি ফর প্রেসার, ভি ফর ভলিউম, এন ফর নাম্বার অফ মোল, আর ফর ধ্রুবক, টি ফর টেম্পারেচার। তাহলে পিবি ইজ ইকুয়াল টু কি এনআরটি। পাঁচটা জিনিসের মধ্যে তোমাকে কি চারটা দেওয়া থাকবে, আরটা কি বের করতে বলবে, নিচে নিচে করে ফেলতে পারবো না। আর এর মানটা একটু তোমাদের মুখস্থ রাখতে হবে, 8.314। সহজে দেয় না, কঠিনে তো দিয়ে দিতে পারে। 8.314 লিখে ফেলিছো। এবার তাহলে আমরা চলে যাচ্ছি অঙ্কে। ও অঙ্কে যাওয়ার আগে আরো আরো কিছু জিনিস শেষ করতে হবে আমাদের। এগুলো সহজে দেয় না, কিন্তু তোমাদেরকে আমি এগুলো করিয়েছিলাম, কঠিনে দেয়। তোমরা এগুলো ভিডিওটা একটু করে দেখে নিও, এগুলো তোমাদেরকে করিয়েছিলাম, সূত্রের প্রমাণটা আমি করিয়েছিলাম এটা, কেমন? এরপরে আমরা যাচ্ছি 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 রুকো যাও। দুই ধরনের সংজ্ঞা আছে, খুব ইম্পর্টেন্ট, তাপীয় সংজ্ঞা। একটা হচ্ছে আপেক্ষিক তাপ, আর একটা হচ্ছে কি তাপ ধারণ ক্ষমতা, ক্যাপাসিটি। আর এটা হচ্ছে কি স্পেসিফিক হিট, এটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আগে আমরা তাপ ধারণ ক্ষমতা থেকে ঘুরে আসি। তাপ ধারণ ক্ষমতাটা কি, যে কোনো পরিমাণের কোনো তরলের তাপমাত্রা, শুধু তরল কেন হবে, যে কোনো কিছুই হবে, দেখো তাপ ধারণ ক্ষমতা এটা কি থার্মাল ক্যাপাসিটি। যে কোনো ভরে কোনো বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে যে তাপের প্রয়োজন হয় তাকেই বলে কি তাপ ধারণ ক্ষমতা বা থার্মাল ক্যাপাসিটি। জিনিসটা বোঝার চেষ্টা করো, রাগ হচ্ছে কেন, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি না দাঁড়াও, আমরা ক্লাস শুরু করতে। হ্যাঁ সেটাই বলছি। দেখো ধরো কোন একটা বস্তু কত কেজি জানি না, ধরি 10 কেজি, এটা ফ্যাক্ট না এখানে। 10 কেজি ভরের এই বস্তুর তাপমাত্রা ছিল মনে করো 50 কেলভিন। একে আমি তাপ দিচ্ছি, তাপ দেওয়ার কারণে এর তাপমাত্রা কিছুক্ষণ পর হলো 51 কেলভিন। ধরো এর জন্য আমাকে তাপ দিতে হলো 700 জুল, মানে আমি খরচ করলাম কত, 700 জুল। কত কেলভিন বাড়াতে, পড়া তো এদিকে হচ্ছে, কোথায় দেখছো বাবা, এখানে দেখি মনোযোগ, এখন সম্পূর্ণ মনোযোগ এখানে দিতে হবে, কেমন বাবা? ইন্টারের পর ওইদিকে মনোযোগ দিও। মানে আমি এইদিকে পড়াচ্ছি, ও ভাবের জগতে হারিয়ে গেছে, কি করবে, ঈদের বন্ধে কোথায় কোথায় যাবে, আরো সময় আছে, একটু পড়ি কেমন। দেখো তো 700 জুল, হ্যাঁ তো তুমি 4 বছর, 4 বছর তো তোমাদের আর নাই, 3 বছর তোমাদের মনে হয় নাই বরাবর, 2 বছর না আর বেশি আছে, আরো বছর এই একটু কষ্ট, কষ্ট যখন করেছো আর একটু কষ্ট করো। তাহলে দেখো, হ্যাঁ এবার দেখো কত কেলভিন বাড়াচ্ছি, 1 কেলভিন। এই 1 কেলভিন বাড়াতে, আচ্ছা ধরো 1 কেলভিন নাম আমি ধরি এখানে 70, বলো কত কেলভিন বাড়ছে এখানে, 20 কেলভিন বাড়ছে। কত কেলভিন বাড়ছে, দেখো 20 কেলভিন বাড়াতে কতটুকু তাপ দিতে হচ্ছে, 700 জুল। তাহলে 1 কেলভিন বাড়াতে কতটুকু তাপ দিতে হচ্ছে, 700/20, তাহলে কত হয়, 35 জুল। কোন একটা বস্তুর তাপমাত্রা এভাবে করে 1 কেলভিন বাড়াতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় বের করা হয়, এই পদ্ধতিটাকে বলা হচ্ছে কি তাপ ধারণ ক্ষমতা। অর্থাৎ কোন একটা বস্তু, এটা এখানে ভর কোনো ফ্যাক্ট না, কোন একটা বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে যে তাপের প্রয়োজন হয়, এই যে 1 কেলভিন, 20 কেলভিন বাড়াতে এতটুকু তাপের প্রয়োজন হচ্ছে, তার মানে 1 কেলভিন বাড়াতে কত তাপের প্রয়োজন হচ্ছে, তাপ মানে বুঝতেছো তাপ শক্তির কথা বলছে।
তাপ আর তাপমাত্রার মধ্যে কিন্তু পার্থক্য আছে। তাপ হচ্ছে আমি যে শক্তিটা দিচ্ছি, আর তাপমাত্রা হচ্ছে কি তাপ পাওয়ার কারণে পদার্থের অণুগুলোর মধ্যে যে ছুটোছুটি হয় তখন তার টেম্পারেচারটা বেড়ে যায়, যেটাকে বলি আমরা তাপমাত্রা। তাপের পরিমাণ, ওই তাপের পরিমাণটা চেঞ্জ হয়, তাপমাত্রার পরিবর্তন হয়। বুঝছো? তাপ দিচ্ছি, তার তাপমাত্রা চেঞ্জ হচ্ছে। কি দিচ্ছি বল? আমরা আমরা তাপ শক্তি দিচ্ছি। এই তাপ শক্তি দেওয়ার কারণে তার তাপমাত্রা চেঞ্জ হচ্ছে। বুঝতে পারছি? হ্যাঁ, তাহলে এখানেও সেম, তাপ দিচ্ছি, তার তাপমাত্রা চেঞ্জ হচ্ছে। ছিল কত? 50, হয়েছে কত? 70। ঠিক আছে, 50 থেকে কত হয়েছে বাবা? 70 হয়েছে। বুঝতে পারছো? তাহলে 20 কেলভিন বাড়াতে কতটুকু তাপ দিচ্ছি? 700 জুল। তাহলে 1 কেলভিন বাড়াতে কতটুকু তাপ দিব? বললাম। এটাই হচ্ছে কি, এটাকে আমরা আদর করে বলি ওই বস্তুর তাপ ধারণ ক্ষমতা বা থার্মাল ক্যাপাসিটি। বলো বুঝে গেছে কিনা? বুঝতে পারছো একটু একটু করে? বলো তাপ ধারণ ক্ষমতা কাকে বলে? তোমার নাম জানি কি কি ছিল? হ্যাঁ, পুরো নাম বলো। মেহেরিন হাসান। তোমার বাবা? মেহেরিন হক সামিয়া। বাবার সাথে নামের সাথে কি হক আছে নাকি? মানে এটা তো ফার্স্ট নামটা এখন আছে। ওকে, তাহলে তুমি কি বলতে পারো তাপ ধারণ ক্ষমতা কাকে বলে? দেখছো, এরকম হতে হবে। মনোযোগ অন্যদিকে থাকলো, সে কিন্তু এইদিকেও মনোযোগ দিচ্ছে। তুমি অনেক লম্বা হয়েছো, অনেক লম্বা, বসো। আচ্ছা, এটা ছিল তাপ ধারণ ক্ষমতা। এটা কি ছিল? তাপ ধারণ ক্ষমতা। সুন্দর করে তুই ওদিকে এভাবে তাকাস কেন? বললাম না তুই কপালে ওই যে কালো টিকা দিয়ে আসিস, যেভাবে তাকায় আছে এই জন্য বলছি। এবার দেখো, এবার আমরা আপেক্ষিক তাপ করব। কি বলবো? দেখো, মনোযোগ। 10 কেজি ভরের 10 কেজি ভরের কোন বস্তুর তাপমাত্রা এখানে কত কেলভিন বাড়াচ্ছে বলো? 20 কেলভিন। 20 কেলভিন বাড়াতে কতটুকু তাপের প্রয়োজন হচ্ছে এখানে? 700 জুল। তাহলে এখানে যদি 10 কেজি না বলে যদি 1 কেজি বলি, 20 কেলভিন না বলে যদি 1 কেলভিন বলি, তাহলে এখানে কি হবে দেখি বলতো? 700 বাই 10 গুণ 20, 30 3.5 জুল। এটাকে বলে কি জানো? আপেক্ষিক তাপ বা স্পেসিফিক হিট। শোনো, তোমরা বিগত কয়েক বছরের প্রশ্ন যদি নিয়ে একটু ঘাটাঘাটি করো, দেখবা সবচেয়ে ইজি প্রশ্ন হচ্ছে কেমিস্ট্রি সায়েন্সের কথা বলছে, আর সবচেয়ে কঠিন প্রশ্ন হচ্ছে ফিজিক্স। পুরা খেলে দিচ্ছে সে লেভেলের। তো তোমাদের উচিত হবে বইয়ের কোনো টপিক বাদ না দেওয়া। তোমাদের যে গাইডটা আছে, রয়্যাল হোক, লেচকার হোক, পাঞ্জেরি হোক, মানে তোমরা ব্যাখ্যা সহ পড়বে, একদম ব্যাখ্যা সহ। রিকোয়েস্ট করছি, না হলে ভুল করবা। এখনই সময় পড়ালেখা করার। ফিজিক্স মানে মোটামুটি খেলে দিচ্ছে। যারা শুধুমাত্র এরকম একটু করে দেখে দেখে চলেছে, ওই যে অপশনগুলো মুখস্থ করে এটা থাকলে এটা হবে, এটা থাকলে তারা ভুল করবা। বুঝে বুঝে পড়ো ফিজিক্সটা। মানে আমি মূলত কিন্তু ম্যাথের মানুষ মানে কি, আমি পড়ালেখা করছি কিন্তু ম্যাথ নিয়ে। হ্যাঁ, আমার কিন্তু মানে ইচ্ছে ছিল ইঞ্জিনিয়ারিং লাইনে যাওয়ার, কিন্তু সিইউতে যে দেখা যাচ্ছে কম্পিউটার সায়েন্সে শুধু ছাত্র ছিল 7 জন, শুধু 7 জন ছাত্র ছিল, তাও কি বিভিন্ন জন পিএইচডি করার জন্য দেশের বাইরে কি চলে যেত। তো যার কারণে ওটা আমার পছন্দ হয়নি, তো যার কারণে ম্যাথ নিয়ে পড়ালেখা করছি। ফিজিক্স কেন নেন না স্যার? ফিজিক্স নিলে আমি টাকা কামাতে পারতাম না। কেন? সারাদিন ভার্সিটিতে সারাদিন চলে চলে যেত, সন্ধ্যা 7টা 8টা 9টা 10টা, এখানে আর আমার আর এখানে এসে টাকা কামানো সুযোগ ছিল না। গরিব মানুষ ছিলাম, গরিব মানুষ আছি, জানি না ভবিষ্যতে গরিব মানুষ থাকবো কিনা। তো এই কারণে আমার থেকে টাকা লাগবে, তো যার কারণে আমি ফিজিক্স নেই। এই ম্যাথ কেন নিছি? যেহেতু দেড়টার মধ্যে কি ক্লাস শেষ, কোনো প্র্যাকটিক্যাল টেকটিক্যাল নেই। ক্লাসে গেলে গেলাম, না গেলে নাই, দেড়টার মধ্যে শেষ সব। আর ওখানে প্র্যাকটিক্যাল না গেলে আবার মার্কস কাটতো, বহুত প্যারাই দেবো। আজ প্র্যাকটিক্যাল করার তুই মার্কস কাটা আটতো, প্র্যাকটিক্যাল করবো না। তাহলে তাহলে কি নিতে হবে? ম্যাথ নিলে কি হবে? সকালে কি যাবো, 1:30টার মধ্যে চলে আসবো, 8টা থেকে কি মোটামুটি ব্যবসা কি শুরু হয়ে গেছে, মানে সেরকম। তো যার কারণে এই ম্যাথ নিয়ে কিন্তু আমার আসলে কিন্তু কিন্তু যে ফিক্সড, মানে ফিক্সড, তো যার কারণে
জানি না কেমন পড়ায়, তোমরা বুঝে কিনা জানি, কিন্তু আমার সবচেয়ে ফেভারিট সাবজেক্ট হচ্ছে কিন্তু ফিজিক্স। মাঝখানে ওই আমরা মনে হয় অন্য জনকেও আনছিলাম ফিজিক্স নেওয়ার জন্য, কিন্তু জন জন রোশন হলে উনি পড়ে গেছিলাম, তো যার কারণে আবার ফিজিক্সটা আমাকে পড়াতে হবে। আমি যাচ্ছি ফিজিক্স ছেড়ে দেবো আর পড়ানো ফিজিক্সটা, যেহেতু আমি ম্যাথের মানুষ, ম্যাথ নিয়ে থাকবো, শুধু ম্যাথ নিয়ে থাকবো। তা আবার দেখা যাচ্ছে ফিজিক্স পড়াতে হচ্ছে, ম্যাথটা পড়াতে হচ্ছে, তবে সবচেয়ে বেশি পছন্দ হচ্ছে আমার, সবচেয়ে বেশি পছন্দ হচ্ছে কি এই ফিজিক্সটা। কথাটা কেন বলছি, মানে তোমরা যদি আসলে ওই ইন্টেনশন নিয়ে যদি পড়ো, মানে জানার ইন্টেনশন নিয়ে আমার জিনিসটা জানতে হবে, তাহলে তোমার ফিজিক্সটা এত বেশি ভালো লাগবে, এটা মানে বলার বাইরে, অনেক ভালো লাগবে। তোমার ওই ইচ্ছাটা থাকতে হবে যে আমি এই জিনিসটা একদম ভালো মতো ক্লিয়ার করে ফেলবো যে কোনো প্রকারে। ঠিক আছে, আশা করি তেমন একটা খারাপ পড়াচ্ছি না, মানে বুঝাতে তো পারি মোটামুটি। ঠিক আছে, তোমাদের সেজন্য বলছি কি কাজ করতে হবে, মানে বইয়ের, মানে স্পেশালি গাইড, মেইন বই পড়ার মেনু তো তোমরা একদিন অলরেডি পড়েছো, মেইন বইয়ের পাশাপাশি গাইড বইয়ে এক্সপ্লেনেশন সহ একটু পড়ে নিবে, তাহলে তোমাকে কেউই আটকাতে পারবে না। মানে বেসিকটা ক্লিয়ার করা আর কি, এটাই হচ্ছে কথা। কারণ ফিজিক্সে মানে সে লেভেলের প্রশ্ন কঠিন করে, মানে বেশি ঘুরায় পেঁচায়। মার প্যাচটা বুঝতে হলে তোমাকে বেশি বেশি করে কি করতে হবে, প্র্যাকটিস করতে হবে। তোমরা এবছর টেস্ট পেপার সবকিছু পারানোর পর ফিক্স শেষ করে ফেলো এর মধ্যে, প্রি টেস্টের আগে করে, মানে এমসিকিউর জন্য আর কি। ঠিক আছে, টেস্টের পরে বা প্রি টেস্টের পরে আমরা কিন্তু গত বছরের টেস্ট পেপারটা অবশ্যই শেষ করব। অনেকে কি করে, টেস্ট পেপার আসলে কখন শেষ করে বলতো, টেস্ট পরীক্ষার পরে কেমন আগে কেমন টেস্ট পেপার বেরিয়ে যান, টেস্ট পেপার কখন শেষ করে, সবার টেস্ট পরীক্ষা হয়, 15-20 দিন যায়, তারপর টেস্ট পেপারটা বের হয়, সেটা সলভ করা শুরু করে। ঠিক আছে, কিন্তু করা উচিত কি মূলত প্রি টেস্টের পরেই, বা যারা গত বছর পরীক্ষা দিচ্ছে ওই টেস্ট পেপারটা নিয়েই তোমাদেরকে ক্লাস 10 এর শুরু থেকে কি সলভ করা উচিত টেস্ট পেপার। বিশ্বাসটা করো, যারা আমার কথা শুনবে না তারা হয়তো বা আশানুরূপ, বিপদে পড়বো বলবো না, আশানুরূপ ফলটা পাবে না। ঠিক আছে, টেস্ট পেপার সলভ করতে হয় টেস্ট পরীক্ষার পরে না, এটা বোকা। পড়া তো সবই সেম, শুধু এক এক বছর এক এক ম্যাথ আসে আর কি, কিন্তু টাইপ তো সেম। তোমাদের উচিত ছিল গত বছর টেস্ট পরীক্ষার পরে যে টেস্ট পেপারটা বেরিয়েছে সেটা নিয়ে ফেলা। আর তুমি যদি আমার মতো গরিব হও, তোমার উচিত হবে এখন যারা এসসি পরীক্ষা দিয়েছে ওদেরকে হাতে ধরে পায়ে পায়ে পড়ে সালাম 10 বার করে, প্লিজ আপনার টেস্ট পেপারগুলো দেন, আচ্ছা দেখে 100 টাকা নিয়ে। আমি কি তোমাদের বুঝাতে পারছি? হ্যাঁ, আমি কি তোমাদের বুঝাতে পারছি? এগুলো নিয়ে তোমরা কি প্র্যাকটিস করা শুরু করে দাও। মানে মেয়েরা চাইলে, ভাইয়া আপনার বইগুলো আমাকে দিবেন, ও শুধু ওর বইগুলো না, ওর ফ্রেন্ড থেকে যত বই সবগুলো দিয়ে যাবে, তোমরা সেগুলো এখানে দিয়ে দেবে, সেটা আমরা অন্যদেরকে দিয়ে দেবো। ছেলেরা বললে দেখ খুঁজে দেখ, দেখে না দেখ, দেয়নি আমাকে, ও সেটা বললাম, ওটা অন্য বিষয়। তো কি বললাম, এখন থেকে ওই টেস্ট পেপার গুলো নিয়ে মনোযোগ দাও, কি বলছি, একটু সলভ করা শুরু করে দাও। সব যদি না পারো অন্তপক্ষে চ্যাপ্টার ওয়াইজ গুলো হলো কি সলভ করে হলো, চ্যাপ্টার ওয়াইজ গুলো। ঠিক আছে, ভালো হবে, তুমি বিশ্বাস করো, তোমার রেজাল্ট অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে, তুমি যে রেজাল্ট পাওয়ার কথা ছিল তার থেকে আরো বেশি কি এগিয়ে থাকতে পারবে। তুমি টেস্ট পেপার পরে সলভ করতে যাওয়া তো বাস খাবে ভালো লেভেলে, এখন তো যদি একটু যদি প্র্যাকটিস করো তোমার জন্য ভালো হবে। সিলেবাস কোনো কিছু বাকি রাখো না, কোনো চ্যাপ্টার আর বাকি রাখো না, আমরা আমাদের মেইন চ্যাপ্টার কিন্তু আমরা শেষ করে দিছি, এখন শুধু আমাদের কি চলো প্র্যাকটিস প্র্যাকটিস এন্ড প্র্যাকটিস। বুঝতে পারছি? প্লিজ একটু যদি পারো গত বছর টেস্ট পেপারগুলো সলভ করে ফেলো, কালেক্ট করে ফেলো। আমাদের পিডিএস পরীক্ষা শেষ হবে, আমরা সাদাতেই তোমাদেরকে প্ল্যান দিয়ে দিব আমরা কি কি পড়াবো, কোন কোন স্কুল কি করাবো। আমি কি বোঝাচ্ছি, তখন আর বোর্ড ওয়েব করে করাবো না, তখন আমরা শুধু কি করাবো, স্কুলের কঠিন কঠিন প্রশ্নগুলো, যাতে আমরা টেস্ট পরীক্ষাও ভালো করতে পারি। আর টেস্ট পরীক্ষার পর আমরা কোনো কঠিন প্রশ্ন করাবো না, এটা কি তোমরা জানো? কারণ টেস্ট পরীক্ষার পর আমরা করাবো কি, বোর্ড পরীক্ষার জন্য কি প্রিপারেশন নেওয়ার জন্য যেগুলো খুবই ইম্পর্টেন্ট, এই অঙ্কটা কতভাবে আসতে পারে সেগুলো সলভ করাবো। আমি কি তোমাদের বুঝতে পারছি? তাহলে তোমাদের এখনই সময়, বারবার বলছি, একটু যারা যারা পরীক্ষা দিচ্ছে বইগুলো কটকটি বিহারিকে বিক্রি করার থেকে তোমাদেরকে দিয়ে দিতে বলো। তুমি আরো বলো যে ডাবল টাকা দিব, কটকটি বিহারি যদি আপনার যদি 100 টাকা দেয়, আমি আপনাকে 200 টাকা দেবো, প্লিজ বইগুলো দিয়ে দেন, তাও তো ভালো। তুমি এগুলো যে বাড়া থেকে কিন্তু 600-700-1000 টাকা খরচ হবে না। বুঝতে পারছি? আচ্ছা, তাইলে আমরা কি তাপদান ক্ষমতা, আপনি তাপ কি বুঝে গেছি। এখন এদের একটা সূত্র আছে, দেখো, তাপদান ক্ষমতা সি ইজ ইকুয়াল টু কিউ বাই ডেল থিটা, আর আপেক্ষিক তাপ এস ইকুয়াল টু কিউ বাই
এম ডেল থিটা। এখান থেকে একটা গুরুত্বপূর্ণ সূত্র আছে, সেটা হচ্ছে কি কিউ সমান এম এস ডেল থিটা। এটা আদার বুত কানেও জানে। তাপমাত্রার পার্থক্য দেওয়া থাকলে তাপের পরিমাণ নির্ণয়ে আমরা এটা ইউজ করি। এটা আমরা কখন ইউজ করব? তাপমাত্রার পার্থক্য দেওয়া থাকলে। বুঝতে পারছি? তাপমাত্রার পার্থক্য দেওয়া থাকলে কিউ ইকুয়াল টু এম এস ডেল থিটা। তাহলে জেনে নাও এটা আমরা কখন ইউজ করব? তাপমাত্রার পার্থক্য থাকলে। কেন? এই যে ডেল থিটার জন্য, ঠিক আছে? পার্থক্য থাকলে এটা ইউজ করব। আর তাপমাত্রার পার্থক্য না থাকলে, পার্থক্য না থাকলে বলতো কি ইউজ করব? এম এল এফ অথবা কি এম এল ভি। এল এফ, এফ ফর ফ্রিজিং, ভি ফর ভ্যাপোরেশন বা ভ্যাপর। হ্যাঁ, এল এফ আমরা কখন ইউজ করব দেখি বলতো? বরফ গলনের জন্য, যেখানে যেখানে এলএফ হচ্ছে কি বরফ গলনের আপেক্ষিক শুষ্কতা। তার মানটা জানি কত ছিল? 3, 3, 6, 8, 3টা শূন্য। একটু দেখতে হবে আমার। এলএফ এবং এলবি দুইটা মান ছিল। অবশ্যই, হ্যাঁ স্যার আমি ঠিক বলেছি। এলএফ 3, 3, 6, 3টা শূন্য। এলভি একটু কম হয়, 2, 2, 6, 8, 3টা শূন্য। তোমাদের বই মনে 3, 3, 4 দিচ্ছে, এটা ভুল। যদিও 3, 3, 4 দিলেও তোমাকে নাম্বার দিতে হবে, কারণ বই আছে। 3, 3, 6 দিলে তো অবশ্যই নাম্বার দিতে হবে, কারণ এটা হচ্ছে আদর্শ মান। ঠিক আছে? প্রশ্ন দেয় কেন জানো? ওদের ভুলটা ঢাকার জন্য বই। ভাইরা আমার, লিখে নিয়েছো? তাহলে আমি আরেকবার বলি, তাপমাত্রার পার্থক্য থাকলে সূত্র হচ্ছে কি এম এস ডেল থিটা। বলো কিউ মানে কি সবাই? কিউ মানে কি? প্রয়োজনীয়তা। এম মানে কি? ভর। এস মানে কি? স্পেসিফিক হিট, আপেক্ষিক তাপ। ডেল থিটা মানে কি? তাপমাত্রার পার্থক্য। তাই তো, তাপমাত্রার পার্থক্য থাকলে আমরা এই সূত্র ইউজ করি। তাই তো, তাপমাত্রার পার্থক্য যদি না থাকে, ডেল থিটা তো নাই, তাই আমরা কি ইউজ করবো এখানে? এম এল এফ। এলএফটা কিন্তু নিচে, কেমন? অথবা এম এল ভি। এলএফ বলো, এলএফ। এলএফটা কার? কেমনে করে মনে রাখবো? এফ ফর ফ্রিজ। ফ্রিজ মানে কি? বরফ, বরফ গলনের শুদ্ধতা। আর এলভি মানে কি? ভ্যাপোরেশন, বাষ্পীভবনের শুদ্ধতা। 2, 2, 6, 8, 3টা শূন্য। সব একসাথে বলি, মুখস্থ হয়ে যাবে। বলো 3, 3, 6। বলো বলো এল এলএফ। এলএফ মানে কি বলো? 3, 3, 6, 3টা শূন্য। এলবি মানে কি? 2, 2, 6, 8, 3টা শূন্য। বুঝতে পেরেছি? ছোট্টি ছোট্টি। তাপমাত্রা পার্থক্য থাকলে কোন সূত্র? এম এস ডেল থিটা। পার্থক্য না থাকলে এম এল এফ অথবা এম এল বি। সবাই কি বুঝতে পেরেছো কিনা? নাচো। এরপরে কিছু জিনিসের আপেক্ষিক তাপ আমার মনে মনে রাখতে হবে, ঠিক আছে? বরফের 2100, পানির আদারভূত কানেও জানে 4200, জলীয় বাষ্প 2000। ভুল হয় এই দুইটাতে। পানি তো 1000, তাই না? ঘনত্ব। পানির আপেক্ষিক তাপ 4200, সবাই জানি। ভুল হয় কোথায়? বরফ এবং জলীয় মধ্যে তোমরা ভুলাই ফেলো। বরফ মানে কি? জমে ক্ষীর, তাই ভাঙতে কষ্ট হয়, তাই 2000 কি 100। বাষ্প এমনিতেই দূরে দূরে থাকে, এদের ভাঙা একদম ইজি, তাই 2000। আমি তোকে ওটা দিয়ে মনে রাখতে বলছি। পানি তো, পানি তো কঠিন জিনিস, মানে বিশ্বের একটা জিনিস, ওই জন্য আমি মনে রাখার ওই দিচ্ছি। তাহলে পানিটা কেমন মনে রাখবো? দাম থাকবে না। ওই তো বরফকে ভাঙার জন্য বেশি শক্তি দিতে হচ্ছে, জমে থাকে তাই। আর এটা তো ভাঙার কি এমনিতে ভেঙে টেঙে আছে। 2000। হ্যাঁ, বলো এটাকে আমরা কি বুঝছি সবাই? এখন পারবো? আমরা অঙ্কে যাচ্ছি। তোমাদের রিভিউ গুলোতে কি লাভ হচ্ছে তো না? আমরা এরকম টার্গেট নিয়ে করছি, প্রতিটা সাবজেক্টের পরীক্ষার আগে আমরা এরকম কি রিভিউ ক্লাস দিব, পুরো সপ্তাহ হোক বা একজনের পক্ষে তো এতগুলো ক্লাস নেওয়া সম্ভব না, তাই ভেঙে ভেঙে ট্রাই করবো ওই সাবজেক্ট কি বেশি দেওয়ার জন্য। আমি কি বলতে পারছি? ওকে। সাথে সাথে আমাদের অন্য চ্যাপ্টার গুলোও চলবে, যেগুলো আমাদের বাকি আছে। আমাকে একটু লিস্টে দিয়ে দিও কার কোনটা চ্যাপ্টার লাগবে, আমি তাহলে ওগুলো করাবো।
13 14 ফিজিক্সের, এগুলো তুমি পড়লেই পারবে। তারপরে আমি ট্রাই করবো এগুলো তোমাদের করানোর। ফিজিক্স 13 14 গুলো তোমরা শুনো, যতটুকু লাগবে ততটুকু আমরা পড়াই ফেলছি। 13 14 গুলো তোমরা কি করতে পারো, মানে এমনি রিডিং পড়ে নিয়েও কি চালাই ফেলতে পারবা। সব বললাম তো, এর একদমই ঠিক আছে। ও ভালো কথা বলছো, প্রথম অধ্যায়টা একটু পড়াতে হবে আবার। প্রথম অধ্যায় থেকে প্রশ্ন কিন্তু আসে, কেমন? এখন তোমাদের বাকি আছে মানে কেমিস্ট্রি 12। আমাদের ঈদের বন্ধের পরে হয়তো একটা এক্সট্রা ক্লাস দিতে পারি। 17 তারিখ আমাদের ক্লাস খুলবে না, আমরা 16 তারিখে একটা এক্সট্রা ক্লাস দিতে পারি, সেখানে এক্সট্রা ক্লাস দিব। সেটা আমি ব্যাচ কোনো ক্লাস দিচ্ছি আচ্ছা দেখো, এদিকে দেখো, -5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার, হ্যাঁ, বরফকে, হ্যাঁ, -5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফকে তুমি যখন 140-এর বাষ্পে পরিণত করবে, তার জন্য তোমার কতটুকু তাপশক্তি দিতে হচ্ছে। মনোযোগ দিয়ে দেখো, মানে কি কি ঘটনা ঘটে শুধু এটা দেখানোর জন্য এটা আঁকা। প্রথমে কি হয়, -5-এর বরফ 0-এর বরফে পরিণত হয়। এরপরে পারলিন, 0-এর বরফ 0-এর পানিতে পরিণত হয়। 0-এর পানি 100-এর পানিতে পরিণত হয়। 0 এবং 100-তে একটা কি থাকে, ব্যারিয়ার থাকে, ঝামেলা থাকে। 0 ডিগ্রির বরফ থেকে 0 ডিগ্রির পানি, 100 ডিগ্রির পানি থেকে 100 ডিগ্রির বাষ্প, 100 ডিগ্রির বাষ্প থেকে তুমি এখন যত উপরে উঠতে পারো। তাহলে বলেছি সব একসাথে, প্রথমে কি কি ঘটবে দেখি বলতো। -5 থেকে 0, 0-এর কি বরফ, আবার বলি ফার্স্ট থেকে, -5-এর বরফ থেকে 0-এর বরফ থেকে 0 এবং 100-তে ভেজা থাকে বলছিলাম না, ও দেখছো উল্টো করছে। আবার -5-এর বরফ থেকে 0-এর বরফ, এখানে তাপমাত্রার পার্থক্য আছে না, তাই কি ডেলটিটা। 0-এর বরফ থেকে 0-এর পানি, এখানে তাপমাত্রার পার্থক্য আছে, তাহলে কি ইউজ করবো, হয় MLF না হলে MLB। এখানে কোনটা ইউজ করবো, কেন LF ইউজ করবো, ফ্রিজের বরফের জন্য। এরপরে এবার বলো, 0-এর পানি থেকে 100-এর পানি, 100-এর পানি থেকে 100-এর বাষ্প, 100-এর বাষ্প থেকে যত উপরে যাওয়া যায়। এবার 0 পানি থেকে 100 পানি, তাপমাত্রার পার্থক্য কি আছে, তাহলে এখানে কি MS ডেলটা নাকি MLF, MS ডেলটা। 100-এর পানি থেকে 100-এর বাষ্প, পার্থক্য আছে, তাহলে কি MLV। 100-এর বাষ্প থেকে মনে করি 140-এর বাষ্প, তারপর পার্থক্য আছে, তাই MS ডেলটা। বলো বুঝে গেছে কিনা, নাচো এগুলো তাহলে আমরা না করি। দেখো 2 কেজি ভরের অঙ্কটা করতে হবে, এটা তোমাদের অনেকবার করিয়েছি। 2 কেজি ভরের -20-এর একটা বরফকে 120 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বাষ্পে পরিণত করতে হলে প্রয়োজনীয় তাপ নির্ণয় করতে হবে। এখানে টোটাল 5টা অংশ আসবে। কেমনে 5টা অংশ, -20 থেকে 0-এর বরফ, 0-এর বরফ থেকে 0-এর পানি, 0-এর পানি থেকে 100 পানি, 100 পানি থেকে 100 বাষ্প, 100 বাষ্প থেকে 120-এর বাষ্প। এগুলো আমরা করতে পারবো না। তাহলে দেখো একটু করে বুঝাই দিই, Q সমান M S ডেলথিটা। ডেলথিটা মানে কি, তাহলে পার্থক্য। এখানে পার্থক্য কত, -20 থেকে 0, অনেকে বলবো -20, নো, বড় থেকে ছোটটা বিয়োগ করবো, বড় থেকে ছোটটা বিয়োগ করবো, মাইনাস মানে প্লাস ধারণা করতে শেষের ভাগে যোগ দিলে হয়ে যাবে। তুমি কি মনে করছো তোমাকে এত বড় ম্যাথ দিবে, জীবনও না। ঠিক আছে, এত বড় ম্যাথ যে কোনো 2টা পার্ট দিতে পারে, 3টা পার্ট হাইয়েস্ট, 4টা পার্ট তোমাদের কখনো দিবে না। এরপরে দেখো মিশ্রণের তাপমাত্রা বুঝিয়ে দিচ্ছি। মিশ্রণের তাপমাত্রাটা কি, ভিন্ন তাপমাত্রার 2টা বস্তুকে আমরা যখন মিশাবো, তখন বেশি তাপমাত্রার বস্তুটা কি করবে, তাপ ছেড়ে দিবে, আর কম তাপমাত্রার বস্তুটা কি তাপ গ্রহণ করবে। এই যে আদান প্রদানের পরে তাদের একটা তাপমাত্রা এসে পৌঁছাবে, যেটাকে বলে কি মিশ্রণের তাপমাত্রা। দেখো 10 এবং 70-এর 2টা বস্তু, 10 ডিগ্রির এবং 70 ডিগ্রির 2টা, হ্যাঁ 10 ডিগ্রি এবং 70 ডিগ্রির 2টা বস্তু যখন পরস্পরের সংস্পর্শে আসে, হ্যাঁ, ও ও
অনেক দূর স্নান করে না তো সেজন্য। হ্যাঁ, তখন এদের একটা তাপমাত্রা হবে যেটাকে বলে কি মিশ্রণের তাপমাত্রা। যে তাপমাত্রায় এদের কি হবে ভিত্তি হবে। এখন ধর θ1 θ2 এই দুইটা ভিন্ন তাপমাত্রার বস্তুকে আমি কি মিক্স করছি। এখন এর একটা তাপমাত্রা আসবে যেটা বলে কি মিশ্রণের তাপমাত্রা। এখন বলো এই তিনটার মধ্যে এই দুইটার জন্য বলো তো কি হবে, কোনটা থেকে কোনটা বিয়োগ হবে? এই দুটোর মধ্যে কে বড়? এই দুটোর মধ্যে কে বড়? মিশ্রণ তাপমাত্রা বড়। তাহলে থিটা মাইনাস θ1, আর এই দুটোর মধ্যে কে বড়? θ2। তাহলে θ2 মাইনাস থিটা। তুমি কি জানো যে জিনিসটা আমাদের কেললি সাহেব বলেছে দুইটা ভিন্ন তাপের বস্তুকে যখন একসাথে যুক্ত করা হয় তখন বেশি তাপের বস্তুটা যে পরিমাণ তাপ ছাড়ে কম তাপের বস্তুটা সেই ঠিক সেই পরিমাণ তাপ কি গ্রহণ করে। অর্থাৎ গৃহীত তাপ সমান অপরজনের বর্জিত তাপ। গৃহীত তাপ Q1 Q2 Q1 সমান কেমন যেটা। তাহলে এখানে কি হবে দেখি বলো তো, তোমরা কি বুঝতে তাহলে তোমরা জিনিসটা কি বুঝতে পারছো? Q1 Q2 Q1 মানে কি ms ডেল থিটা, ওখানেও কি ms ডেল থিটা। এখানে ডেল থিটা মানে কি থিটা মাইনাস θ1, আর এখানে কি হবে θ2 মাইনাস থিটা। জিনিসগুলো বুঝতে হবে কে বড় কে ছোট। অনেক বেশিরভাগ ভুল এই জায়গাগুলোতে হয়। θ1 মাইনাস থিটা θ2 মাইনাস থিটা করে ফেলে, এই ভুলটা হয়ে যায়, সেটাকে মিলে না, জিরো পেয়ে যায়। সেটা সাবধান অঙ্কগুলো করতে হবে কেমন। মিশ্রণের তাপমাত্রা এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। বলো পারবে না করতে অঙ্কটা? তো আমরা অঙ্কে চলে যাই, লিখো একটু। এটা চলে গেছে পেজটা, একটু লিখো। 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 100 গ্রাম পানির সাথে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 100 গ্রাম পানির সাথে 200 গ্রামের ফুটন্ত পানি। তাড়াতাড়ি লিখো বাবা। 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 100 গ্রাম পানির সাথে 200 গ্রাম ফুটন্ত পানি যুক্ত করলে মিশ্রণের তাপমাত্রা কত হবে? যুক্ত করলে গ নাম্বার লিখো, গ নাম্বার লিখো, মিশ্রণের তাপমাত্রা কত হবে। ঘ নাম্বারে লিখো 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 100 গ্রাম পানির সাথে 200 গ্রাম ফুটন্ত পানি যুক্ত করলে গ নাম্বার হচ্ছে মিশ্রণের তাপমাত্রা কত হবে। ঘ নাম্বারে লিখো ওই মিশ্রণে 300 গ্রাম বরফ দিলে, ওই মিশ্রণে 300 গ্রাম বরফ দিলে কতটুকু বরফ অগলিত থাকবে। আমি কিন্তু প্রশ্ন অনেক কঠিন করবো, বারবার বলছি ভালো মতো প্রিপারেশন নিয়ে পরীক্ষা দাও। দেখো 50-এ কত আনতে পারো, ঠিক আছে? 50-এ কত আনতে পারো ট্রাই করো। আমি কিন্তু তোমাদের কোনো ম্যাথ করাচ্ছি না, কিন্তু জাস্ট বুঝে বুঝে চলে আসছি। কেন? যাতে সবগুলো পুরো টপিক আমি শেষ করতে পারি, পুরো চ্যাপ্টারটা। এখন বাকিটা তোমার কাজ। তোমার কাজ কি বুঝছো শেষ না, প্র্যাকটিস না করলে তুমি একটা মতো পারবা না। আফসোস কাজ করবি, ছাত্র এটা তো করা ছিল, এই ধরনের নিয়ম তো বুঝেছিল, কেন পাচ্ছি না? কারণ তুমি প্র্যাকটিস করো নি। ঠিক আছে, প্লিজ এর মধ্যে একটু প্র্যাকটিস করিও ম্যাথগুলো, রিকোয়েস্ট করছি সবাইকে। আচ্ছা স্যার, 300 গ্রাম বরফ দিলে কতটুকু বরফ অগলিত থাকবে? ওই মিশ্রণে 300 গ্রাম বরফ দিলে কতটুকু বরফ অগলিত থাকবে। তো এই কথাটা একটু তোমরা লিখে রাখো। ফুটন্ত পানি বললে কি 100 ডিগ্রি পানি, আর গলিত পানি বললে 0 ডিগ্রির পানি। ঠিক আছে, ফুটন্ত পানি বললে 100 ডিগ্রির পানি, আর গলিত পানি বললে পানি। যারা প্রাইজ পায় তারা অবশ্যই প্রাইজ নিয়ে যাবে, পরীক্ষার প্রাইজ। প্রথম 15 জনকে দিচ্ছি, আমাদের 10 জনকে দেওয়ার কথা ছিল না, আমরা আরো 5 জন বাড়িয়েছি এই মাসে, ঈদের মাসটা সেজন্য টোটাল মিলে আমরা একটা রেজাল্ট দিয়েছি না। বলো লিখে ফেলিছো? ফুটন্ত পানি বললে কি 100 ডিগ্রির পানি, আর গলিত পানি বললে কি 0 ডিগ্রির পানি। একটু করে দেখো এখানে কি ঘটনা ঘটে। 100 গ্রামের 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি সাথে 200 গ্রামের 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি যুক্ত করছি। এদের মিশ্রণের তাপমাত্রা হচ্ছে কত? থিটা। কেলভিতে আমাদের বলেছে গৃহীত তাপ সমান বর্জিত তাপ। এখানে তাপ কে গ্রহণ করবে? যেটা কম তাপমাত্রা, আর বেশি কে যে সেটা কি তাপ বর্জন করবে। কথাগুলো তো আমরা মনে হয় লিখতে পারবো, পারবো। 20 ডিগ্রি সেলসিয়াস, হ্যাঁ 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি কর্তৃক গৃহীত তাপ সমান 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি কর্তৃক বর্জিত তাপ। সোজা কথা, গৃহীত তাপ সমান কি বর্জিত তাপ, Q1 সমান Q2। তো Q1 বলে কি ms ডেল থিটা, এই দেখো ms m
100 গ্রাম না, তাই কি কেজিতে কনভার্ট করলাম। এস 4200 ডেল থিটা মানে কি থিটা মাইনাস 20। পারবে ম্যাথটা কি পারবে? তাহলে এখান থেকে আমরা কি যেকোনো প্রকার থিটাটা বের করে ফেললাম না? বলে এতটুকু পারবে কিনা তোমরা, নাকি বোঝাতে হবে? যদি বোঝাতে হয় প্লিজ বলো, বুঝিয়ে দেবো, সমস্যা নাই। মিশ্রণ তাপ আমরা তাহলে পারবো। দেখো গৃহীত তাপ সঙ্গে বর্জিত তাপ, এর জন্য কি গৃহীত হচ্ছে, এর জন্য কি বর্জিত হচ্ছে। তাহলে এম, এখানে তো আমাদের পার্থক্য আছে, তাহলে কোন সূত্র ইউজ করবো? এম এস ডেল থিটা। তাহলে কি কি হবে? এম এস মানে 4200, ডেল থিটা মানে কি থিটা মাইনাস 20। আর বর্জিত তাপের জন্য এম এস 4200 ডেল থিটা হচ্ছে কি এদের পার্থক্যটা। তাহলে এখান থেকে আমাদের অজানা মান কি থিটা, পরপর বের করে ফেলতে পারবো না? বুঝতে পারছো? যদি প্রশ্নটাকে একটু চেঞ্জ করে দিই, আমি ঘনমানটা করাবো, ঘনমানটা আমি করাবো, সমস্যা নেই। যদি আমি প্রশ্নটাকে চেঞ্জ করে এটা দিই, 200 গ্রাম 10 ডিগ্রি সেলসিয়াসের বরফ ও 100 গ্রাম 100 ডিগ্রি সেলসিয়াসের বাষ্প। 200 গ্রাম 0 ডিগ্রি সেলসিয়াসের বরফ এবং 100 গ্রাম 100 ডিগ্রি সেলসিয়াসের বাষ্প। শোনো, এটা দুইটা ভিন্ন অবস্থায় আছে না? খাতায় যদি চাও লিখে লিখে নিতে পারো। মিশ্রণের তাপমাত্রা অবশ্যই একই অবস্থায় আনতে হবে। মিশ্রণের তাপমাত্রার অঙ্কে যদি না জানো লিখে রাখতে পারো, মিশ্রণের তাপমাত্রার অঙ্কে অবশ্যই একই অবস্থায় আনতে হবে। মিশ্রণের তাপমাত্রার অঙ্কে অবশ্যই একই বস্তায় আনতে হবে। লিখে গো? হ্যাঁ, মিশ্রণের তাপমাত্রার অঙ্কে অবশ্যই একই অবস্থায় আনতে হবে। তো এটা হচ্ছে বরফ, এটা হচ্ছে কি বাষ্প। এদেরকে একই অবস্থায় মানে কি কিসে আনবো আমরা? পানিতে। একটু মনোযোগ দিব অঙ্কটা, এই অঙ্কটা সহজে দেয় না, কঠিনে দিয়ে দেয়। প্রশ্ন কঠিন করলে এই অঙ্কটা দেয়, যেহেতু তোমরা চট্টগ্রাম বোর্ড প্রশ্ন কঠিন করবে, এই অঙ্কটা দিতে পারে, একটু মনোযোগ দিতে হবে। হয়তো এমন করতে পারে 0 ডিগ্রি বরফের সাথে 100 ডিগ্রি পানি, তাও তো ভিন্ন অবস্থা। দেখো আমরা আগে এটা দিয়ে করি, খুব মনোযোগ। 0 ডিগ্রি বরফকে ফার্স্টে পানিতে আনতে হবে, তাহলে 0 ডিগ্রি বরফ কিসে পরিণত হবে? 0 ডিগ্রি পানিতে। যদি এটা 0 ডিগ্রি বরফ না হলে -5 ডিগ্রি বরফ বলতে কি করতাম? -5 এর বরফ থেকে 0 এর বরফ, 0 এর বরফ থেকে 0 এর পানি, পানি আসছে এখানে, ওয়েট করব। এরপরে 100 এর বাষ্প থেকে কিসে আসবো? 100 এর পানি। দাঁড়াও, পানি আসছে না, একই অবস্থা আসছে না? এই দুইজনকে আমরা কি করব? নিয়ে কাজ করে মিশ্রণের তাপমাত্রায় চলে আসবো। তুমি কি বুঝতে পারছো জিনিসটা? যদি আমাকে বলতো 140 এর বাষ্প, তাহলে কি করতাম বলতো? 100 এর বাষ্প না, যদি বলতো 140 এর বাষ্প, তাহলে আমরা কি করতাম? বলো বলো, তাড়াতাড়ি বলো। 140 বলছো, চিল্লে বলো না, শুনছে না তো, হচ্ছে তো। 140 এর বাষ্প থেকে 100 হচ্ছে তো, তুমি ভয় পাওয়ার কি আছে, বসো। পারবো করতে। এই তাহলে একই অবস্থায় আনার পরে মিশ্রণ নিতে পারবো, ধুম করে মিশ্রণ নেওয়ার সুযোগ নেই। তাহলে এখানে দেখো, এখানে একটা কাজ বেড়ে গেছে এমএলএফ, এখানে কি এমএলভি, একটা কাজ বাড়ছে, ওখানে একটা বাড়েনি। বল এটা কি পারবো না করতে, এরকম দিল, শেষ। এবার এই প্রশ্নটা বেশি দেয় এখন। ওই মিশ্রণে, ওই মিশ্রণে মানে কি ওই মিশ্রণের তাপমাত্রাতে, দেখো ওই মিশ্রণে কি কি ছিল একটু মনোযোগ দাও। ওই মিশ্রণে কি কি ছিল? 200 গ্রামের কি ছিল বাবা? পানি আর 100 গ্রামের পানি। কি ছিল বলো? 200 গ্রামের পানি আর 100 গ্রামের পানি, তাহলে টোটাল পানি কতটুকু ছিল? 300 গ্রাম। আর এদের তাপমাত্রা কত ছিল? 73.33। বলো এটা বুঝছো কিনা, দেখো ভালো করে বুঝছো কিনা। এটা ছিল প্রথম অবস্থা, যার তাপমাত্রা আমরা বের করছি 73.33। একটা না হলেও কিন্তু আরেকটাও কিন্তু ভুল হয়ে যাচ্ছে, কেমন? মনোযোগ দিয়ে দেখো, ওই দুইটার বস্তুকে আমরা কিসের সাথে মিশাবো? বরফের সাথে। কিসের সাথে? 300 গ্রাম বরফ দিলে বরফের সাথে মিশাবো, তাহলে বরফ কিসে থাকে? 0 ডিগ্রি। বরফের যদি তাপমাত্রা দেওয়া না থাকে, ধরে নিতে হবে কত? 0 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এত এত এর পানি কত তাপমাত্রা? এত তাপমাত্রার সাথে বরফ যদি যুক্ত করি, তাহলে আমাদের কি কতটুকু বরফ অগলিত থাকবে? এখন বরফের পরিমাণ দেওয়া থাকে 300, কতটুকু দেওয়া আছে? তোমরা ধুম করে এখানে 300টা লিখে দাও, এখানে তোমরা ভুলটা করে ফেলো। সাবধান, কতটুকু বরফ বলবে এই ধরনের অঙ্কে কোন অবস্থায় মোট বরফ হিসাব করতে পারবে না, ধরতে হবে কি
এম কেজি এক্স, ওই জন্য একটু অজানা মান ধরে নিতে হবে। মাথায় থাকবে কতটুকু বরফ, খাতা চাইলে লিখে রাখতে পারো কতটুকু বরফ গুলো, এই ধরনের অঙ্কে বরফের পরিমাণ ধরে নিতে হবে। প্লিজ এগুলো তোমরা যে লিখে রাখছো আমি জানি না তোমরা এগুলো খাতাগুলো কটকটি বেড়ে বিক্রি করে ফেলবে কিনা, এগুলো রেখে দিও খাতাগুলো কেমন। কতটুকু বরফ, কারণ গাইড এগুলো অনেক নিয়মে করছে, এটা হচ্ছে সবচেয়ে সহজ নিয়ম, একবার বুঝলে একদম ইজি হয়ে যাবে। তো তোমাদের গাইডে অন্য নিয়মে করলেও তোমরা এই নিয়মে করার চেষ্টা করবে, আনসার অবশ্যই মিলবে, কথা দিচ্ছি। তোমরা আজকে এই জিনিসটা বুঝে যাবে, আর জীবনে ভুল হবে না। তাহলে বরফ মানে বরফ গণনার অঙ্কগুলোতে আমরা কি করব, মানে কতটুকু বরফ গলবে বললে বরফের ভর এম কেজি ধরে নিতে হবে, এতটুকু বুঝছি। এবার আবার চলে আসে এখানে, সবাই একটু মনোযোগ দেবো। এটা ছিল আমার উদ্দীপকের অবস্থা, এদিকে সবাই একটু দেখি দেখি কতটুকু বরফ গলবে এই ধরনের অঙ্কে বরফের ভর এম কেজি ধরে নিতে হবে, বরফের ভর এম কেজি ধরে নিতে হবে। হয়েছে বাবা, লিখে হয়েছে, একটু আসুন, এটা ইম্পর্টেন্ট বাবা। এটা ছিল মেইন অবস্থা 200 100, এটা তার তাপমাত্রা। এটাকে যখন আমরা মিক্স করছি, এখানে কত গ্রাম আমরা জানি না, ধরে নিলাম এম কেজি, এখানে আমরা তাহলে কত ধরে নিব, এম কেজি ধরি, এম কেজি বরফ গলে যাবে। তাহলে দেখো এটা হচ্ছে মিশ্রণ তাপমাত্রা, বরফ গলে কিসে পরিণত হয়, পানিতে, তো 0 ডিগ্রি পানিতে পরিণত হবে আর কি। ধরি ওই মিশ্রণের এম কেজি বরফ সম্পূর্ণ গলে যায়, যদি গলে যায় এখানে কার তাপমাত্রা বেশি, এর, তাই এ কি করবে, তাপ গ্রহণ করবে, এর জন্য গৃহীত তাপ, আর সরি এর জন্য কি বর্জিত তাপ, এর জন্য কি গৃহীত তাপ, যেহেতু তাপ বেশি তাই কি তাপ বর্জন করবে, এটা এটা সরি এটা হচ্ছে বর্জিত তাপ, এটা কি বর্জিত তাপ, এটা হচ্ছে গৃহীত তাপ। তাহলে আমরা লিখবো বর্জিত তাপ সমান গৃহীত তাপ। কথাটা যদি তুমি সুন্দর করে লিখতে পারো, স্যারকে জানাতে পারছো আমি জানি পানি কর্তৃক বর্জিত তাপ সমান বরফ কর্তৃক, মানে ডিরেক্ট না লেখা আর কি, মানে বর্জিত তাপ গৃহীত তাপ তুমি যে জানো, তুমি অনেক কিছু জানো, সেটা তোমাকে স্যারকে জানাতে হবে না, কিভাবে জানো, স্যার কি কানে কানে গিয়ে বলে আসবা, খাতাটা কি আবার কি রিডিং করো, স্যার চলেন আপনাকে খাতাটা বুঝাই দিই, এটা তোমার খাতার মধ্যে লিখে দেখাতে হবে। আমি কি বোঝাতে পারছি, তুমি যে সেরা তোমাকে দেখাতে হবে। অনেকে দেখা যায় খাতার মধ্যে দুদিন করে ওই যে লিখে ফেলে, লিখে বুঝেও যায় না, তার মাথায় অনেক গিলো আছে কিন্তু তার লিখাই বোঝা যায় না। এখন তার লিখে চেঞ্জ করার সুযোগ নেই, বয়স অনেক বেড়ে গেছে, তো ট্রাই করতে হবে একটু গ্যাপ দিয়ে লিখার, বুঝা যায় মতো লিখার, সুন্দর মানে লিখা বুঝা যাতে বুঝা যায়। এসব নিয়ে কেন কথা বলছি, এম এস ডেলটিটা, এখানে আমি কি এম এল এফ, দেখছো পার্থক্যটা কোথায় সৃষ্টি হচ্ছে, কেন এখানে এম এস ডেলটিটা, কারণ এখানে তাপমাত্রার কি আছে, পার্থক্য আছে। স্যার জিরো ডিগ্রিটা কেন ধরছেন আপনি, জিরো ডিগ্রি কিন্তু কোথাও বলা নেই, কোথাও কি বলছে জিরো ডিগ্রির কথা, ওই যে গলিত অগলিতর একটা ব্যাপার আছে না, গলিত মানে কি 0 ডিগ্রির পানি, গলিত মানে বরফ গলা পানি, যেটাকে আমরা আদর করে বলি 0 ডিগ্রির পানি। ওই যে একটু আগে তোমাদেরকে বলছিলাম গলিত পানি বলে কি 0 ডিগ্রির পানি। তাইলে আমরা মিশ্রিত, কথাটা বুঝো, মানে কতটুকু বরফ শক্ত থেকে তরলে পরিণত হচ্ছে, কঠিন থেকে তরলে পরিণত হচ্ছে, এটা আমাদের এখানে বের করতে হচ্ছে, কতটুকু বরফ, ধরি এম কেজি বরফ বলছে, 0 ডিগ্রির বরফ থেকে 0 ডিগ্রির পানিতে পরিণত হচ্ছে। তোমরা কি বুঝতেছো জিনিসটা, সবাই বুঝছো, ওই পাশ নিয়ে আমার কোনো ঝামেলা নাই, ঝামেলা হচ্ছে এই পাশ নিয়ে, এম এল এফ নিয়ে, ঠিক আছে। এটা কিন্তু এটা কিন্তু তোমার কিসে থাকতে পারতো, -5-এর বরফও থাকতে পারতো, কিন্তু দেখে তো উল্লেখ করা নাই, যদি উল্লেখ করতো ওটা নিয়ে কাজ করতে হতো। -300 গ্রাম ভরের -5 ডিগ্রি সেলসিয়াস বরফকে যদি এখানে মিশানো হয় তবে কতটুকু বরফ অগলিত থাকবে, সেখানে আমরা সেম কাজটা করতাম। তাহলে প্রথমে আমরা এখানে কি করতাম, -5-এর বরফ থেকে, সবার সাথে বলি, -5-এর বরফ থেকে 0-এর বরফে, তারপর ওই 0-এর বরফকে 0-এর পানিতে আনতাম। প্রশ্ন এরকম দিলে আমরা কি পারবো না, মাথায় নাও কত ভাবে প্রশ্নটা আসতে পারে, আমরা এগুলো জানি না খাতায় লিখছো কিনা, মাথায় কতদিন থাকবে আমি ঠিক জানি না, জিনিসটা মাথায় থাকবে তো না, বুঝলেন, ভিডিওটা একটু দেখে নিবার, সাথে থাকুন সাথে থাকুন। এম এস ডেল থিটা, আচ্ছা ওর কোশ্চেন হচ্ছে স্যার এখানে তো তেটা হওয়ার কথা ছিল, 0 কেন হয়েছে, আমরা বরফটাকে, এটা নিয়ে কি বললাম, এটা নিয়ে কোনো কাজ নাই, কাজ হচ্ছে এটা নিয়ে, আমরা কিন্তু বরফটাকে গলিয়ে ফেলছি, গলিয়ে কিসে পরিণত করছি, 0, তাহলে আমরা মিশ্রণের তাপমাত্রাই ধরলাম কি 0, মানে কি বুঝতে, মানে আমরা তো মিশ্রণের তাপমাত্রা ওই অঙ্কটাতে নাই এখন আর, প্রশ্নটা কি বলছে ভালো করে বুঝো, বরফ গলবে কি না, গললে কতটুকু বরফ গলবে এটা আমাদের বের করতে হচ্ছে, বুঝতে পারছি, ধরলাম এম কেজি বরফ গলবে, গলে যাওয়া মানে কি মিশ্রণের তাপমাত্রাটা 0-তে পরিণত হওয়া। সবাইকে বুঝছো কেন আমরা এখানে তেটা না ধরে 0 ধরে কাজ করছি, বরফ গলবে কি না, এই ধরনের অঙ্কে আমাদের কি নিয়ে কাজ করতে হয়,
0 ডিগ্রিতে পরিণত হবে কিনা, ঠিক আছে? তো এমএলএফ এটা আমরা করলাম। সাকিব সাকিব ওই যে নিয়ে আসেন না। দেখো এম এস ডেল থিটা, বুঝতে পারছি? এম এল এফ, তাহলে এখানে অজানা মান কি এম। তাহলে দেখতে পাচ্ছি, খুব মনোযোগ, খুব মনোযোগ, দেখতে পাচ্ছি এত গ্রাম পানি এত তাপমাত্রায় থাকলে সে একটা বরফের এত গ্রাম গলাতে পারবে। বলো বুঝছো কিনা? মেইন তাহলে এখন কি এটা, এই তাপমাত্রা দিয়ে এত গ্রাম পানি, এই তাপমাত্রার এত গ্রাম পানি 275 গ্রাম বরফকে গলিয়ে ফেলতে পারবে। বলতো মাথায় যাচ্ছে কিনা জিনিসটা? কিচ্ছু বোঝো নাই? আবার আবার আরেকবার দেখো, এত তাপমাত্রার এত গ্রাম পানি দিলে সে কতটুকু বরফকে গলাতে পারবে? 275 গ্রাম বরফকে গলাতে পারবে। কিন্তু তুমি বরফ নিচ্ছ কত গ্রাম? 300 গ্রাম। তাহলে অগলিত বরফ আছে কতটুকু? বলো এবার তোমাদের মাথায় গেছে কিনা জিনিসটা? দেখুন অঙ্ক দিলে কি পারবো? -5 দিলেও কি পারবো না করতে? সাকিব আপনার কি লেট হবে?